এমনকি যেটা তোমার সব থেকে অপছন্দ সেটাও যদি আমি করতাম তাও তোমার ভালো লাগতো। নোরা মাথা নেড়ে বলল, হ্যাঁ লাগতো। অনেক বলল, আর আমার কাছে একটু কম অ্যাটেনশন পেলেই তোমার মন খারাপ হয়ে যেত। হতো, খুব মন খারাপ হতো। আমি অন্য কারো প্রশংসা করলে, অন্য কারোর সাথে হেসে হেসে কথা বললেও তোমার রাগ হতো, হিংসে হতো। অবশ্যই হতো, বিশেষ করে তন্নি। অনেক হো হো করে হেসে দিল, বলল, জানি তো এসব কেন হতো জানো নোরা, কারণ তুমি আমাকে ভালোবাসতে। এটা তুমি নিজে রিয়েলাইজ করেছো। আমি তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি এখন নিজেই বুঝো। কিন্তু যদি আমি তোমাকে সরাসরি প্রপোজ করতাম তাহলে হয়তো আমার জন্য এসব ফিলিংস তোমার কখনোই আসতো না। তুমি আমাকেও আর 5টা সাধারণ ছেলের মতোই ট্রিট করতে। কিন্তু এখন আমি তোমার কাছে সাধারণ কেউ নই, খুব স্পেশাল আমি তোমার কাছে, তোমার বেস্ট চয়েস। আমি তো এটাই চেয়েছিলাম, তোমার বেস্ট চয়েস হতে। নোরা হঠাৎ অনেকের গলা জড়িয়ে ধরে বলল, আপনিও এমনিতেও আমার বেস্ট চয়েস। শুধু আমার কেন, আপনি যে কারোর জন্য বেস্ট বেস্ট বেস্ট। আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী যে আমি আপনাকে পেয়েছি। আল্লাহর দেয়া সব থেকে দামি উপহার হলেন আপনি। আমি আপনাকে কখনো হারাতে চাই না। ডট ডট ডট। মানে আমার ক্ষেত্রেও তাই। আমিও তোমাকে কখনো হারাতে চাই না, সারা জীবনের জন্যও চাই। নোরা হেসে অনেককে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ ফোনের শব্দে দুজন আলাদা হলো। নোরার ফোনটা বাজছে। অনেক ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো বাবা লেখা। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শ্বশুর মশাইয়ের ফোন। ও, বাসার কথা তো ভুলেই গিয়েছিলাম। এখানে আসার পর বাবার সাথে বেশি কথা হয়নি। হ্যালো। নোরা তড়িঘড়ি করে ফোন রিসিভ করলো। তো আব্বু, আসসালামু আলাইকুম। কেমন আছো মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো আব্বু? এই তো আল্লাহ রাখছে। তুমি কি করো? অন্তর সাথে বসে টিভি দেখছি আব্বু, তুমি কি করো? আমি তো অফিস থেকে বাসায় যাচ্ছিলাম, রিক্সায় উঠে ভাবলাম তোমার সাথে একবার দেখা করে যাই। একবার বারান্দায় আসতে পারবে মা? আমি অন্তরাদের বাসার সামনে দিয়ে যাচ্ছি। নোরার গলার শব্দ আটকে গেল। এখন কি জবাব দেবে আমতা আমতা করে বলল, বারান্দায়? ওদের বারান্দার দরজায় তো তালা দেয়া থাকে আব্বু, দরজা খোলা নিষেধ, আসতে পারবো না। আর তুমি এই কিছুক্ষণের জন্য আবার রিক্সা থেকে কেন নামবে? চলে যাও না, থাক। রিক্সা থেকে নামতাম না, রিক্সায় বসেই দেখতাম এক নজর। আচ্ছা, আসতে না পারলে থাক। অন্তরার মায়ের কি অবস্থা এখন? আন্টি তো এখনো হসপিটালেই আছে, অবস্থা ভালোই, আউট অফ ডেঞ্জার। তুমি টেনশন করো না আব্বু, 2-1 দিনের মধ্যেই আন্টিকে রিলিজ দিয়ে দেবে। তারপর আমিও বাসায় চলে আসবো। ও তাই? আচ্ছা, সাবধানে থাকো মা, ঠিক মতো খাওয়া দাওয়া করো। আর কিছু দরকার লাগলে বাবাকে অবশ্যই ফোন করবে। আচ্ছা আব্বু, তুমি টেনশন করো না, আমি একদম ঠিক আছি। আর তুমিও ভালো থেকো, মাকে টেনশন করতে নিষেধ করো। আচ্ছা মা, রাখছি। আচ্ছা বাবা। নোরা ফোন কেটে একটা লম্বা শ্বাস ছাড়ল। অনেকের দিকে তাকিয়ে বলল, খুব জোর বেঁচে গেছি। বাবা আমাকে দেখার জন্য অন্তরাদের বাসায় যেতে বলেছিল। কি একটা বিপদে পড়তাম বলেন তো। অনেক নোরাকে কাছে টেনে বলল। নোরা হেসে বলল, হ্যাঁ। অনেক নোরাকে কিস করতে যাচ্ছিল, এমন সময় আবারও ফোন বেজে উঠল। অনেক ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল। নোরা অবাক হয়ে বলল, মানে? বলতে বলতে ফোনটা হাতে নিয়ে দেখলো অন্তরার ফোন। অনেক কেন কথা বলছে সেটা এবার বুঝল। একটু হেসে নোরা ফোনটা রিসিভ করলো। হ্যালো অন্ত, বল কি খবর, কোথায় তোরা? ওই পাশ থেকে ভেসে এলো অন্তরার আতঙ্কিত কণ্ঠ। দোস্ত, ঘটনা হ্যাঁ ঘটে একবার দুর্ঘটনা। আমি কি? মানে দুর্ঘটনা ঘটে গেছে। কি ঘটছে? তালবাহানা না করে সোজাসুজি বল। আরে আজকে আমার মার সাথে আঙ্কেলের আরকে টাওয়ারে দেখা হয়েছিল। আঙ্কেল মানে আমার বাপ? তো কি আমার বাপ? আমার বাপকে কি আমি আঙ্কেল ডাকি? তোর বাপকে তো ডাকি। হাই হাই হাই, কি বলিস? আব্বু তো তাহলে সব বুঝে গেছে। শুধু কি তোর বাপই বুঝছে, আমার মা বুঝে নাই? হ্যাঁ তাই তো। তুই যে আমার সুস্থ স্বাভাবিক মাকে আইসিইউতে ভর্তি করিয়ে সিলেটে ঘুরতে এসেছিস, আর আমিও যে তোর বাপকে নিয়ে মিথ্যা বলছি, এটা এখন তারা বুঝে গেছে। কিন্তু ভাগ্যিস দুজন যে একজন অন্যজনকে সুস্থ দেখে হার্ট অ্যাটাক করেনি, এটাই বড় বিষয়।
না হলে আমরা যেই প্যাচ লাগিয়ে আসছি এতক্ষণে তাদের হার্ট ফেল করে আসলে আইসিইউতে থাকার কথা ছিল। নোরা ঘামছে, মৃত কণ্ঠে বলল। মাকে সুস্থ স্বাভাবিক দেখে আব্বু যে হার্ট ফেল করে নাই এটাই ভাগ্য। অন্তরা হেসে বলল। সেটাই তো বলছি আমি। তোর হাসি পাচ্ছে, এদিকে আমার কান্না আসছে। এত ভয়ের কিছু নাই, আমি আম্মুকে ম্যানেজ করে ফেলছি। বলছি আমি কক্সবাজার ট্যুরে আসছি সব ফ্রেন্ডদের নিয়ে। আম্মু হয়তো একটু গ্যাজাবে, পরে মাফ করে দিব। তুইও এখন আঙ্কেলকে ফোন দিয়ে এটা বল আর মাফ চা। আঙ্কেল তো ঠান্ডা মেজাজের মানুষ, মাফ করে দিবে। নোরা হতাশ গলায় বলল। খুব স্বাভাবিক কথা বলেছিস বোন, কিন্তু আমার বাবা এত সহজ সরল না। উনি আমাকে একটু আগেই ফোন দিয়েছিল, বলছিল তোদের বাসার বারান্দায় আসতে, আমাকে নাকি দেখবে। এবার বুঝতে পারছি কেন বলছে। কিন্তু ওরে, আঙ্কেলের তো ব্যাপক বুদ্ধি। ওইদিকে আম্মুর কাছে আমার খবর জেনে নিল আর এদিকে তোকেও বাজিয়ে দেখলো। আমি তো ফেসে গেছি। একটু আগে আব্বুকে বানিয়ে বানিয়ে কত মিথ্যা বললাম। এবার আমার কি হবে রে দোস্ত? আরে প্যারা নাই, নাকে তেল দিয়ে ঘুমা, আঙ্কেলকে আমি বুঝিয়ে বলবো নেই। কিন্তু কাহিনী তো সেই একই। আমি আব্বুকে মিথ্যে বলেছি। তো সেটা তো তুই আসলেই বলেছিস। অন্তত অনেক স্যারের বিষয়টা ধামাচাপা পড়বে, এটা নিয়ে শুকরিয়া আদায় কর। হ্যাঁ সেটাই। আর আমার কি কপাল দেখ, জীবনে প্রথমবার মাত্র আব্বুর সাথে মিথ্যা বললাম, আর প্রথমেই হাতে নাতে ধরা। ধুর, এখন আব্বু আর কোনো কথাই আমার বিশ্বাস করবে না। থাক, বাদ দে, কি আর করার। আর আমরা কিন্তু সকালে উঠেই রওনা দিব। তারপর দুজন একসাথে গিয়ে আঙ্কেলের কাছে মাফ চেয়ে আসবো। আঙ্কেল মাফ করে দিবে, চিন্তা করিস না। তুই কখন ফিরবি অন্ত? অন্তরা ফিসফিস করে বলল। আজ রাতে আমি ফিরবো না রে, আলবির সাথে একটা জায়গায় এসেছি, রাতটা এখানেই কাটাবো। তুই অনেক স্যারের সাথে এনজয় কর না। রাখছি, বাই, সকালে দেখা হবে। অন্তরা লাইন কেটে দিল। নোরা হতভম্ব, চিন্তাগ্রস্ত, মুখে অনেকের দিকে তাকিয়ে বলল। অন্তরা রাতে ফিরবে না। অনেক এতক্ষণ গালে হাত রেখে সব শুনছিল। এবার বলল। এটা আমি আগেই বুঝিয়েছিলাম, এখন বলো কি হয়েছে। নোরা অসহায় মুখে অনেকের সব বুঝিয়ে বলল। অনেক রাগান্বিত স্বরে বলল। আমি আগেই তোমাকে সাবধান করেছিলাম নোরা, এখন ঝামেলা হলো তো। অনেকের ধমকে নোরা হালকা ভেবাচাকা খেয়ে গেল, মাথা নত করে বলল। সরি। অনেক কিছু একটা ভেবে বলল। থাক, বাদ দাও। এখন সলিউশন কি বলো? আমাদের কাল সকালেই ফিরে যেতে হবে। আপনারা যেতে না চাইলে থাকুন, আমি আর অন্তরা চলে যেতে পারবো। পাগল, আমি তোমাদের একা ছাড়বো? এত রিস্ক নেওয়ার দরকার নেই। ওরা হঠাৎ হেসে বলল। এখানে না এলে তো আমার জীবনের বেস্ট মুহূর্তগুলোই মিস করে যেতাম। যা হয় ভালোর জন্যই হয়, কিন্তু এখন আমার মন খারাপ। কেন? কাল এখান থেকে চলে যাচ্ছি যে, তাই। অনেক সামান্য হাসলো। নোরা ভীষণ স্বরে বলল। কাল থেকে তো আবার সব আগের মতো হয়ে যাবে। যখন তখন আপনাকে আর দেখতে পারবো না। আবার আগের মতো দিনে মাত্র একবার দেখা, তাও লুকিয়ে লুকিয়ে। এই সময়গুলোকে খুব মিস করব। আপনাকে খুব মিস করব। বলতে বলতে অনেকের বুকে মাথা রাখলো নোরা। অনেক ওর মাথায় হাত বুলিয়ে বলল। এই জন্যই বলেছিলাম চলো বিয়েটা করে ফেলি, তারপর এখানেই সেটেল হয়ে যাই। ঢাকা ফিরে যাওয়ার দরকারই নেই, কিন্তু তুমি তো রাজি হলে না। ইয়ার কি করবেন না তো? অনেক হেসে বলল। তোমাকে আমিও খুব মিস করবো নোরা। এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আমি পাশের রুমে সাব্বির ভাইদের সাথে যাচ্ছি। না, ওই এক রুমে এত মানুষ কি করে থাকবেন, দরকার নেই। আপনি এখানে সোফায় শুয়ে পড়ুন না, কত বড় সোফা। না, আমাকে রুমে রেখে তুমি ঘুমাতে পারবে তো? ভয় লাগবে না? নোরা রষ্ট কণ্ঠে বলল। না লাগবে না। পরপর আবার বলল। আচ্ছা, কি দরকার আজ রাতটা ঘুমানোর? চলুন না আমরা বসে গল্প করি। নোরার ভেজা চুল থেকে মিষ্টি গন্ধ আসছে, মায়াবী মুখটা কি স্নিগ্ধ। ক্রমশ ঘোর আকর্ষণের দিকে টেনে নিয়ে যাচ্ছে মেয়েটা। যতক্ষণ কাছে থাকবে ততক্ষণই বিপদ। অনেক তাকে দূর করার জন্যই বলল। না, ঘুমাতে হবে, না হলে সকালে উঠে জার্নি করতে পারবে না। এখন যাও, ঘুমাও গিয়ে, আমাকেও ঘুমাতে দাও। অনেক উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। নোরা কিছুক্ষণ বসে থেকে সেও চলে গেল ঘুমাতে। সকালে সবাই সিলেট থেকে বাস ধরে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছানোর পর নোরা আর অন্তরা দুজন মিলেই আনিস সাহেবের কাছে ক্ষমা চাইল। অন্তরা বলল। সরি আঙ্কেল, নোরার কোনো দোষ নেই, আমি ওকে জোর করে নিয়ে গেছিলাম।
নোরা মাথা নিচু করে বলল। সরি আব্বু। আনিস বললেন। তারপর অন্তরারা বাড়িতে গিয়েও একই কাজ। নোরা বলল, সরি আন্টি, অন্তরার দোষ নেই, আমি ওকে জোর করে নিয়ে গিয়েছিলাম। অন্তরার মা দুজনকেই ক্ষমা করলেন, তবে তিনিও সাবধান করলেন আর কখনো যাতে এমন না হয়। দুই বান্ধবী নিজের পরিকল্পনায় সফল করতে পেরে গর্বিত। একসাথে বসলো গল্প করতে। 3 দিন 2 রাতের ট্যুরে কি কি মজা করলো, কেমন করে কাটলো সেই গল্প। নোরা অন্তরাকে ওদের ঘোরাঘুরি সব ঘটনা বলল। অন্তরা বলল, ওয়াও, তোরা এত মজা করেছিস। এই 2 দিন আমার লাইফের বেস্ট 2 দিন ছিল, আমি কখনো ভুলবো না। তোরা কি করেছিস? কোথায় কোথায় ঘুরেছিস? আমরা তো তেমন ঘোরাঘুরি করিনি, আলভি আমাকে অন্য একটা রিসোর্টে নিয়ে গেছিল। নোরা চোখ বড় বড় করে শুধালো, কি বলছিস? তোরা আলাদা আরেকটা রিসোর্টে ছিলি? খুব নিরিবিলি আর এক্সপেন্সিভ সেই রিসোর্টটা, তাই মাত্র 1 রাতই অ্যাফোর্ড করতে পেরেছে আলভি, কিন্তু সেই রাতটা আমার লাইফে বেস্ট রাত ছিল। নোরা দুষ্টুমির হাসি দিয়ে বলল। সারা রাত কি করেছিস শুনি? অন্তরা ঢং করে চিকন গলায় বলল। বলা যাবে না। নোরাও আর ঘাটল না ব্যাপারটা। সে যা আশঙ্কা করেছে তা যেন না হয়। সবকিছু ভালোই চলছিল। অনেক নোরার প্রেম কাহিনীও আগের গতিতে এগিয়ে যাচ্ছিল। আস্তে আস্তে নোরার অ্যাডমিশন টেস্টের সময় চলে এলো, কিন্তু নোরা পড়াশোনা নিয়ে মোটেও সিরিয়াস হচ্ছে না। মেডিকেলের অ্যাডমিশন টেস্ট আর একদম ভালো হয়নি। এখন সামনে ঢাবি আর বুয়েট এক্সাম। দিন রাত এক করে পড়াশোনা করছে নোরা। অনেক সিদ্ধান্ত নিয়েছে সে নোরাকে বাসায় এসে পড়াবে। বুয়েট চান্স পেয়ে গেলে নোরা হবে তার জুনিয়র, তাই সে খুব ডেডিকেশনের সাথে নোরাকে পড়াতে চাইছে। লীরা আর আনিস সাহেবের সাথে এই বিষয়ে কথা বলার নোরা। আনিস সাহেব মেয়ের পড়াশোনার প্রতি এত আগ্রহ দেখে খুশি হলেন। তাছাড়া বুয়েটের মতো প্রতিষ্ঠানের ছাত্র এত অল্প বেতনে বাসায় এসে পড়াতে চাইছে, এটাই তো বিস্ময়কর ব্যাপার। যে শোনে সে অবাক হয়। আনিস সাহেব মত দিয়ে দিলেন। অনেক এখন নিয়মিত নোরাদের বাসায় যাতায়াত করে। 2-3 ঘন্টা সময় করে নোরার সাথেই কেটে যায়। দিনগুলো স্বপ্নের মতো অতিবাহিত হচ্ছিল, কিন্তু জীবন কখনো স্বপ্নের মতো সুন্দর হয় না। শান্তভাবে বয়ে চলা নদীর পানিতেও দমকা বাতাস এসে ছন্দপতন ঘটায়। হঠাৎ একদিন একটা ঘটনা ঘটল। রাত তখন প্রায় 12টা বেজেছে। নোরা বিছানায় মাত্র শুয়েছে, অমনি অন্তরার ফোন। হ্যালো নোরা। বল। দোস্ত, কই তুই? রমনা পার্কে গাছতলায় বসে বাদাম ভাজা খাই। তুই কই? ইয়ার্কি মারিস না। নোরা হেসে বলল। রাত 12টা বাজে ফোন দিয়ে এই ধরনের প্রশ্ন করলে এর চেয়ে ভালো উত্তর হয় না। যাই হোক, কি কারণে ফোন দিয়েছিস সেটাই বল। দোস্ত, সর্বনাশ হয়েছে। এইবার কিন্তু চড় খাবি, সরাসরি ঘটনা বল। আর তুই কি কাঁদছিস নাকি? অন্তরা এবার শব্দ করেই কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে বলল, আমার ব্রেকআপ হয়ে গেছে। আমি কি আলভির সাথে? হুম। কবে, কখন, কিভাবে? আর ব্রেকআপের কারণ কি? জানি না, ও ইদানিং খুব ইগনোর করতো, বুঝছিস, কথায় কথায় খারাপ বিহেভিয়ার করতো, ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, এমনকি বাংলা ভাষায় গালিও দিত। আর কত সহ্য করা যায় বল? পরে রাগের মাথায় আমিও একটা গালি দিয়ে ফেলেছি, তারপরেই বলে ব্রেকআপ। আমার নাম্বার ব্ল্যাকলিস্ট করে দিছে, সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিছে, অন্য নাম্বার দিয়ে ফোন করলেও ধরে না, আমার ভয়েস শুনলেই কেটে দেয়। এখন কি হবে আমার দোস্ত? শোন অন্ত, আলভিকে আমার থেকে ভালো তুই চিনিস। ও যে এমন একটা কাজ করবে সেটা তুই ভালোভাবেই জানতিস। তো এই সিচুয়েশনটার জন্য তোর প্রস্তুত থাকা উচিত ছিল। এখন ন্যাকা কান্না পেতে তো লাভ নেই। হ্যাঁ, আমি জানতাম, কিন্তু এবারও যে ব্রেকআপ করবে আমি সত্যি ভাবিনি। আমরা তো অনেক বেশি ক্লোজ হয়ে গিয়েছিলাম, এখনো কিভাবে ব্রেকআপ করতে পারে বল? আমি ওকে ছাড়া জীবনেও থাকতে পারবো না, পাগলই হয়ে যাব। অন্তরা আবার কাঁদতে বসেছে। নোরা অবাক হয়ে বলল, অনেক ক্লোজ হয়ে গিয়েছিস বলতে ফিজিক্যাল কিছু করিসনি তো? অন্তরা কান্নার বেগ বেড়ে গেল। নোরা যা বোঝার বুঝে গেছে। সে বলল, কবে হয়েছে এসব? আমাকে বলিসনি কেন? তোকে বললে তুই আমাকে আস্ত রাখতি? হয়েছে তো, এবার মর। আমাকে ফোন করেছিস কেন? প্লিজ এমন বলিস না, আমি কি করতাম বল? ও আমার কাছে চাইলে আমি না করতে পারতাম না। অন্তরা এবার হিচকি তুলে তুলে কাঁদছে। নোরা বলল, থাম, আমার কাছে কেঁদে কি হবে? ঘটনা যা ঘটানোর ঘটিয়ে ফেলেছিস।
আগে থেকে আমাকে সব জানালে এমন কিছুই হতে দিতাম না আমি। আর তুই কি বোকা অন্ত, কি করে পারলি এত বড় রিস্ক নিতে? আলভি যে তোকে ছেড়ে চলে যাবে এটা তুই জানতি না? জানতাম তো, আবার ভয়ও লাগতো যদি ওর কথা না শুনলে আমাকে ছেড়ে চলে যায়। তখন চলে গেলেই ভালো হতো, কিন্তু এখন যে তোর জীবনটা মরুভূমি বানিয়ে চলে গেল, এখন কি করবি তুই? মানুষের বেলাতেই শুধু ভাষণ দেওয়া যায়, আমার জায়গায় তুই থাকলে কি করতে? অনেক স্যার যদি তোর কাছে তোকে চাইতো, তুই না করতে পারতি? সত্যি করে বলতো। ওরা অস্বস্তিতে পড়ে গেল, নিজেকে সামলিয়ে নিয়ে বলল, উনি এরকম কখনোই চাইতেন না, আর যদি চাইতেন তাহলে তখনই আমি ওনার ওপর থেকে বিশ্বাস হারাতাম। তোর মতো বোকা আমি কোনোদিন করতাম না। অন্তরা আর কিছু বলল না, শুধু কাছে নোরা বলল, আচ্ছা শোন, টেনশন করিস না, আমি দেখছি কিছু করা যায় কিনা। এই আলভিকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো, দেখিস। আচ্ছা, তোদের ব্রেকআপ কবে হয়েছে? ইগনোর তো অনেকদিন করেই করছিল, আজকে সন্ধ্যায় একদম ক্লিয়ারলি ব্রেকআপ করলো। আচ্ছা তাহলে শোন, তোকে একটা আইডিয়া দিই। তুই ওদের বাড়ির ঠিকানা জানিস না? না, জানি না তো। আচ্ছা, অনেক স্যারের কাছ থেকে ঠিকানা নিয়ে আমি তোকে মেসেজ করে দিব নে, সেটা সমস্যা নেই। তুই খালি শোন তুই কি করবি। নোরা অন্তরাকে সব প্ল্যান বুঝিয়ে দিল। অন্তরা বলল, যদি এতেও কাজ না হয়? তাহলে আর কি করার, কোর্ট কাছারি করতে হবে, পুলিশের ঝামেলায় জড়াতে হবে, ডিরেক্ট মামলা করে দিবি, কোনো ছাড় নেই। দোস্ত, এটা আমার বাসে জানাজানি হলে কিন্তু আমি শেষ। তুই আগেই কেন ভয় পাচ্ছিস? এইটা বোঝ, তুই নিজে অলরেডি ফেসে গেছিস। এখন আলভিকে ফাঁসাতে হবে, যেভাবেই হোক ফাঁসাতে হবে। অন্তরা চোখ মুঠে প্রতিবাদী কণ্ঠে বলল, ঠিক আছে, এখন তাহলে নিশ্চিন্তে ঘুমা আর মাথায় ছকটা সাজিয়ে ফেল, কিভাবে কি করবি। আমি অনেক স্যারের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে তোকে মেসেজে পাঠাচ্ছি। ওকে, গুড নাইট। অন্তরা এর পরদিন বক্স পেটটা গুছিয়ে আলভিদের বাড়ি চলে গেল। তো আলভির বাসার দরজায় নক করছে, দরজা খুললেন আলভির মা আফিয়া খানম। অন্তরার চোখে মুখে কান্নার ছাপ, চোখ নাক ফুলে লাল হয়ে দেখাচ্ছে, হাতে লাগেজ ব্যাগ, ওড়না দিয়ে ক্রমাগত চোখ মুছছে আর কাঁদছে। মেয়েটা বিধ্বস্ত অপরিচিত মেয়েটিকে দেখে আফিয়া খানিক ঘাবড়ালেন, হকচকিয়ে বললেন, কে তুমি? কাকে চাও? অন্তরা কন্দ্রনরত অবস্থায় বলল, আলভি বাসায় আছে? না, আলভি তো বাসায় নেই। তুমি আলভির কে হও? আপনি কি আন্টি, মানে আলভির মা? হ্যাঁ, কিন্তু তুমি কে আর কাঁদছো কেন এইভাবে? অন্তরা শুরু করলো চূড়ান্ত নাটক। কাঁদতে কাঁদতে দরজার সামনে বসে পড়ল। আফিয়া আরো অবাক হলেন। হুট করে একটা অচেনা মেয়ে এসে তার বাড়ির দরজার সামনে বসে এইভাবে কাঁদছে কেন? মনে তো হচ্ছে প্রেমঘটিত ব্যাপার। আফিয়া কিছুটা আন্দাজ করতে পারলেন। অন্তরাকে বসা থেকে উঠিয়ে বললেন, আচ্ছা, তুমি আগে ভিতরে এসো, তারপর শুনছি কি হয়েছে। অন্তরা এক কথায় ভেতরে ঢুকে গেল। মনে হচ্ছে ভেতরে আসতে বলায় মেয়েটা খুশি হয়েছে। ভেতরে ঢুকে দেখলো জুতা পরেই চলে এসেছে, তাই আবার বাইরে গিয়ে জুতা খুললো। লাঠিসটা নিয়ে ভেতরে ঢুকে সোফায় বসে গেল। আফিয়া দরজা লাগিয়ে অন্তরার পাশে বসলেন। অবাক হয়ে তিনি দেখছেন মেয়েটি অন্তরা নাক মুছতে মুছতে বলল, আমি অন্তরা। আচ্ছা অন্তরা, এবার বলো কি হয়েছে তোমার? আমার ছেলে কি তোমার সাথে কোনো অন্যায় করেছে? অন্তরা নিজেকে স্বাভাবিক করে দুঃখী দুঃখী কণ্ঠে বলতে লাগলো, আন্টি, ওর সাথে আমার পুরো 3 বছরের সম্পর্ক, মাঝে একবার ব্রেকআপও হয়েছিল। তাও কার জন্য জানেন? আপনার প্রবাসী বড় ছেলে গার্লফ্রেন্ডের জন্য। আমার বড় ছেলে মানে আবির? হ্যাঁ, ওই আবির ভাইয়ার একটা গার্লফ্রেন্ড ছিল, কি যেন নাম, আদ্রিতা না পাদ্রিতা জানি। আদ্রিতা? হ্যাঁ, ওই মেয়ে আমাকে এত অপমান করেছে আন্টি, আমি আপনাকে কি বলবো। আপনি আমার মায়ের মতো, মায়ের কাছে এসব কিভাবে বলি? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। ওই মেয়ের মুখ তো মুখ নয়, পচা নর্দমা, চরিত্র ভীষণ বাজে। ওর সাথে আবিরের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটা ভেঙে গেছে, আমরাই ভেঙে দিয়েছিলাম। সে আরো 2 বছর আগের ঘটনা। হ্যাঁ, আমি তখনকার কথাই বলছি আন্টি। এর আগে আলভির সাথে আমার রিলেশন ছিল, ওই আপুটার জন্য সেই রিলেশন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তারপর আবার আমাদের প্যাচ আপ কিভাবে হয়েছিল জানেন? 24শে অক্টোবর আলভিরা পাহাড়ে ট্রেকিং এ গেল না সীতাকুণ্ডে? হ্যাঁ,
ওইখানে আমিও গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে। আপনার ছেলে খাদে পড়ে যাচ্ছিল, ওই খাদ থেকে আমি ওকে টেনে তুলেছি। কিন্তু উপকারকে বাঘে খায়, একটা প্রবাদ আছে না? আপনার ছেলে হলো সেই বাঘ। আমি ওকে খাদ থেকে টেনে তুললাম, ওর জীবন বাঁচালাম, আর ও এখন আমাকেই ছেড়ে চলে যেতে চাইছে। অন্তরা আবার কাঁদতে শুরু করলো, চোখে হাত দিয়ে কান্না। আফিয়া পড়ে গেলেন মহা মুশকিলে। এই মেয়ে কথা বলে কম, কাঁদে বেশি, একে কিভাবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।